ভিখারি দেশ এবং একই সঙ্গে ফেইল্ড স্টেট এবং তার সঙ্গে যুক্ত হলো ওই সন্ত্রাসী তৈরির কারখানা এই পাকিস্তান। এইবার একটা কঠিন ফাটাবাসের মধ্যে আটকে গেছে, নিজেদেরকে বহুত শেয়ানা মনে করে। দীর্ঘদিন ধরে তারা এশিয়ানগিরি করে অনেক কিছু করছে মানে ওদের সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্তা আছে না, তারাই করেছে, জনগণ না। আমেরিকাকে লোভানি দিয়ে তাদের ওখান থেকে প্রচুর টাকা পয়সা নিত, তারপরে বিপদে পড়লে এই যে আরব আমিরাত, সৌদি আরব এদের কাছ থেকে টাকা পয়সা ধার নিত। সৌদি আরব আরব আমিরাত এরা কিন্তু আমেরিকা ওই পাকিস্তানকে টাকা পয়সা ধার দিত বস্তুত এই উদ্দেশ্যে যে ওই সৌদি আরব বা এই আরব আমিরাত এই সমস্ত দেশগুলো যদি কোনো দিন বিপদে পড়ে, মানে যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে, তখন তারা ধরে নিয়েছিল যে পাকিস্তান তাদের পাশে থাকবে। কারণ ধর্মীয়ভাবেও তো তাদের মধ্যে একটা ব্যাপক ঐক্য, তাই না? এই যে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এই জায়গার মমিন মুসলমানরাও সুন্নি আর পাকিস্তানের মমিন মুসলমানরাও সুন্নি। এবং এছাড়াও এই যে এই সৌদি আরবের সাথে কয়েকদিন আগে মানে গত বছর একটা চুক্তি হলো না, যে কি সৌদি আরবের ওপরে আক্রমণ পাকিস্তান নিজের ওপরে আক্রমণ হিসেবে গণ্য করে তারা পাল্টা প্রতিরোধ করবে, অর্থাৎ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এরকম। তো গত 34-35 দিন ধরে এই যে এই ইরান কিন্তু নানা কায়দায় নানাভাবে এই দুবাই, আবুধাবি, দুবাই, আরব আমিরাতের বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি মিসাইল মেরে, তারপরে কি ড্রোন মেরে তামা করে দিচ্ছে। ওদিকে সৌদি আরবেও কিন্তু পড়ছে, তাই না? কিন্তু পাকিস্তানের কোনো নড়চড়ন নেই, মানে কোনো নড়নচড়ন নাই। এখন পাকিস্তান কিন্তু ভুলে গেছে যে তার সাথে ওই সৌদি আরবের একটা চুক্তি ছিল। ভালো কথা, যখন চুক্তি অনুযায়ী কোনো কাজই করে নাই, তাহলে পাকিস্তানকে তো আর ছাড় দেওয়ার কোনো সুযোগও নাই। ফলে ঘটনা হচ্ছে সৌদি আরব এবং আবুধাবি, দুবাই মানে আরব আমিরাত, তারা যে এই ঋণ টিন দিয়েছিল যে পাকিস্তানকে, বলছে যে আগামী মাসের মধ্যে এগুলো ফেরত দিতে হবে। তো আমি যতটা জানলাম যে ওই আরব আমিরাত নাকি পাকিস্তানকে দিয়েছিল কত, প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের মতো ধার দিছিল, আর সৌদি আরব দিয়েছিল 6 থেকে 7 বিলিয়ন ডলারের মতো বিভিন্ন সময় টোটাল গিয়ে দাঁড়ায় আর কি। তো বলছে, ভাই তোমরা যেহেতু আমাদের কোনো উপকারে আসো না, তোমরা হলে ধান্দাবাজ লোক, তাহলে তোমাদের সাথে এত খাতির কিসের, টাকাগুলো ফেরত দাও ভাই। এখন পাকিস্তান তো পড়ছে ফাটাবাসে, তাদের এমনিতেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই কম। আবার এই হরমুজ প্রণালী যে ইরান বন্ধ করে দিয়েছে, তার সবচেয়ে বড় ক্ষতির শিকার কিন্তু এই যে পাকিস্তান। ওখানে অলরেডি অনেক পেট্রোল পাম্প এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের, স্কুলের বা বিভিন্ন অফিসের যে সমস্ত গাড়ি টাড়ি আছে এগুলো নাকি অলরেডি বন্ধ। কিন্তু তারপরে পাকিস্তানের কোনো নড়নচড়ন নেই, তারা ব্যস্ত আছে ভারত নিয়ে। ওই কাশ্মীরে তারা সন্ত্রাসী তৈরি করবে এবং সেগুলাকে তারা ভারতের মধ্যে ঢুকিয়ে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকাবে, এটাই তাদের কাজ হচ্ছে, এটাই। আর তাদের আর একটা ধান্দা হলো বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ মধুচন্দ্রিমা যাপন করছিল, তাদের অনেক সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন, ISI-এর যে গোয়েন্দা সেগুলো বাংলাদেশে এসে ভরে গেছিল। বেশ একটা উৎফুল্ল হৃদয়ে তারা ছিল এবং পাকিস্তানের সেনা প্রধান থেকে শুরু করে বিভিন্ন লোকজন তারা এমনও বলতেছিল যে ভারতের বিরুদ্ধে তারা পূর্বে একটা ফ্রন্ট খুলবে। পূর্বে একটা ফ্রন্ট খোলা মানে কি, মানে বাংলাদেশের থেকে একটা ফ্রন্ট খুলে ভারতের এগেনস্টে যুদ্ধ করবে, অর্থাৎ 7 সিস্টার্স, তারপরে ওই 7 সিস্টার্স যে রাজ্যগুলো, তারপরে যে শিলিগুড়ি করিডোর, এগুলো দখল করবে। এবং বস্তুত বাংলাদেশের সেনাবাহিনীর ভয়ে না, এই যে শিলিগুড়ি করিডোরে ভারত যে ওখানে অনেক সৈন্য সামন্ত অস্ত্রপাতি ডিপ্লয় করলো, সেটা কিন্তু এই পাকিস্তানের ভয়ে। অর্থাৎ পাকিস্তান এই ধরনের হুমকি টুমকি দিছিল, এবং সেটা খালি হুমকির মধ্যেই ছিল না, বস্তুত তারা কিন্তু সেটা করতেছিল। এবং তারা অন্তত বাংলাদেশের সেনাবাহিনীকে হয়তো রাজি করাতে পারতো না ভারতের এগেনস্টে আক্রমণ করতে, কারণ বাংলাদেশ তো জানে যে এই কাজটা করলে বাংলাদেশের কী অবস্থা হবে। তো পাকিস্তান বস্তুত চেষ্টা করছিল যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের ওই সমস্ত অঞ্চলে কোনো মানে জঙ্গি হামলা টামলা এগুলো বৃদ্ধি করা যায় কি না। তো এইগুলো যাতে বৃদ্ধি করতে না পারে সেই হেতু ভারত কিন্তু তড়িৎ গতিতে ওখানে নানা রকম পদক্ষেপ নেয়।
ফলাফলে মানে যার ফলাফলে কিন্তু গত 1.5 বছরে পাকিস্তান কিন্তু বাংলাদেশের ভূমি ব্যবহার করে ওই 7 সিস্টার্স বা যে শিলিগুড়ি করিডোর ওখানে তেমন কোনো কিছু করে উঠতে পারে নাই, যেটা আমরা দেখছি। এটা ভারতের একটা সফলতা বলাই যায়, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। বাট তাই বলে যে পাকিস্তান বসিয়েছে তা তো না। নিজেদের দেশের মানুষদের তারা খাওয়াতে পারে না, পড়াতে পারে না। নিজেদের দেশের মানে অর্থনীতি পুরো ভঙ্গুর, ফেইল্ড স্টেট, ভিখারি রাষ্ট্র, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেশের বাইরে ভিক্ষা করতে যায়, যে মিডল ইস্টের বিভিন্ন দেশে, তাই না? এবং তাদেরকে ধরে ওই গত 1 বছরেই তো সৌদি আরব নাকি 50,000 পাকিস্তানি ভিখারিকে ধরে পাশায় লাথি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তারপরে ওই বিমানে করে ওই ফেরত পাঠিয়েছে এবং পাকিস্তানকে সতর্ক করছে, তোমরা তোমাদের দেশ থেকে যারা এই দেশে আসে তাদের ব্যাপারে একটু সতর্ক থাকো, তোমরা ভিখারি টিখারি পাঠাইবা, এটা কিন্তু হবে না। তো এত কিছুর পরে পাকিস্তান একটা নির্লজ্জ বেহায়া রাষ্ট্র না? তার তো কোনো লজ্জা শরম নেই। যদিও কথাগুলো আবার বাংলাদেশের মুমিন মুসলমানদের কলজে লাগলো, কিন্তু ভাই বাংলাদেশের মুমিন মুসলমান আপনাদের বলি, পাকিস্তান কি একটা ফেইল্ড স্টেট না? পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে যুদ্ধের হুমকি টুমকি দেয়, এই জন্য আপনারা আনন্দে আহ্লাদিত হন, এই তো কারণ তো এটাই, আর তো কিছু না। কিন্তু পাকিস্তানের মানুষ তো আসলে ভিখারি। এই যে সৌদি আরব যে আসলেই 50,000 ভিখারিকে লাথি মেরে বের করে দিল, সেটা তো আপনারা খবরটা জানেন। তো ভাই আমি তো একটা জিনিস বুঝি না, আপনারা এই ভিখারি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে আপনারা কী আসলে পাইতেছেন? আপনারা কি নিজেরাও ভিখারি হতে চান? দেখেন যে পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে একটা ভালো সম্পর্কের মধ্যে ছিল, তাই না? এবং আমরা যতটা জানি ওখানে নাকি অলরেডি পাকিস্তানি অনেক সৈন্য টৈন্য ওখানে ডেপ্লয়মেন্ট থাকতো, কারণ সৌদি আরবের নিজস্ব সৈন্যদের তো যুদ্ধ করার কোনো যোগ্যতা নেই, ওই কাজটা নাকি পাকিস্তানের সৈন্যরাই করতো। এই জন্য পাকিস্তানের লোকজন খুব ইজিলি মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু যাইতে পারতো। আমি যতটা জানি পাকিস্তানের লোকজন কিন্তু অন অ্যারাইভাল ভিসায় এই সৌদি আরব সহ কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই সব দেশে যাইতে পারতো, যেটা নাকি বাংলাদেশের মানুষের জন্য ছিল না কোনো দিন, কোশ্চিন কালেও কি ছিল। অর্থাৎ পাকিস্তানকে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক গুরুত্ব দিত, যদিও তারা ভিখারি, যদিও সাম্প্রতিককালে এসে তারা অন অ্যারাইভাল ভিসার এই সুযোগগুলো কিন্তু রদ করছে। এবং এই অন অ্যারাইভাল ভিসার সুযোগ ছিল বলেই কিন্তু ওই পাকিস্তান থেকে লাখে লাখে এই ভিখারি এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু যেতে পারত। অর্থাৎ বাংলাদেশের তুলনায় পাকিস্তানের গ্রহণযোগ্যতা বা পাকিস্তানের উপযোগিতা এই মিডল ইস্টের কান্ট্রিতে অনেক বেশি। তো আপনাদের তো সেটাও নাই। বাংলাদেশের মানুষের জন্য তো এই মিডল ইস্টের অধিকাংশ দেশগুলো একেবারে নিষিদ্ধ, তাই না? আজ পর্যন্ত মিডল ইস্টের কোনো দেশ কি বাংলাদেশের এই মুমিন মুসলমানদেরকে কি অনারাইভাল ভিসা সুবিধা দিয়েছে নাকি? না। কিছুদিন ওই আবুধাবি, দুবাই একটু ওই ভিসা একটু ইজি করছিল, অনেক লোকজন তখন যাইতো, বাট এখন তো একেবারে পুরো বন্ধ, তাদের কাউকে ভিসা দেয় না। সৌদি আরব তো দীর্ঘদিন ধরে বন্ধ রাখছে না? তো এতেও কি আপনাদের লজ্জা শরম হয় না? আপনারা কি মনে করেন যে পাকিস্তানের লেজুর বৃত্তি করলে ওই সৌদি আরব আপনাদের ওই সুযোগ দিবে, ওই আবুধাবি, দুবাই আপনাদেরকে ওই সুযোগ দিবে না? তা কোনো দিন দিবে না। আপনাদেরকে তারা মানুষই মনে করে না। আপনারা যখন এই যে সৌদি আরব বা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান, আপনাদের কি ফকির মিসকিন হিসেবে গণ্য করে, তাই না? আপনাদের লজ্জা নেই, শরম নেই? আপনারা ওই দেশে যান, আপনাদের দেশে আপনাদেরকে ফকির মিসকিন হিসেবে তারা গালিগালাজ করে। আপনাদের মেয়েগুলো দেশে যায়, তাদেরকে ধরে রেপ করে প্রেগনেন্ট বানিয়ে ছেড়ে দেয়। এরপরে আপনাদের লজ্জা নাই, শরম নাই। এরপরে আপনারা ওই মেরেসিস কলসিকানা তাই বলে কি প্রেম দেব না ফর্মুলায় আপনারা ওখানে গিয়ে হাজির হন, যার জন্যে আপনারা একেবারে মানে কি বলা যায় ডেসপারেট হয়ে লাখ লাখ টাকা খরচ করে চলে যান। মানে বাংলাদেশের এই মানুষগুলো সত্যিকার অর্থে এদের আত্মসম্মান বোধে কিছু নেই। এবং সেটাও কেন জানি পাকিস্তানের মতো, মানে পাকিস্তানেরও যেমন আত্মসম্মান বোধ নাই, তারা যেমন ঠগ, প্রতারক, বাটপাট। এবং দেখেন যে তারা তাদের দেশের মানুষকে খাওয়াতে পারে না, অথচ তারা কিন্তু ঠিকই ওই আইএসআইয়ের মাধ্যমে তারা কিন্তু বিপুল টাকা এই যে পাকিস্তানে ওই বাংলাদেশে কিন্তু এই গত 1.5 বছরে খরচ করেছে। এবং নট অনলি দ্যাট, কাশ্মীরে ঝামেলা পাকানোর জন্য, অর্থাৎ ওই পাকিস্তান ভারতের যে কাশ্মীর, ওখানে ঝামেলা পাকানোর জন্য ওরা কিন্তু বিপুল পরিমাণে টাকা পয়সা খরচ করে। ওদের ফর্মুলা কি জানেন? আমরা তো ভালো থাকছি না, আমরা তো ফকির মিসকিন হয়ে গেছি, তো ভারত তোমাকেও আমরা ফকির মিসকিন বানিয়ে ছাড়বো। কিন্তু ভারত তো আসলে অত তাদের মতো অত ঠগ প্রতারক না, মানে ভারতের যে নেতা বা শাসক গোষ্ঠী তো ওরকম না। ফলে হচ্ছে কি, এত কিছুর পরও ভারত যেটুকু উন্নতি করছে এটা কিন্তু আসলে বিস্ময়কর, এটা হওয়ার কথা না। কারণ পাকিস্তানের মতো একটা
শত্রুভাবাপন্ন একটা ঠগ, একটা শট একটা দেশ যার থাকবে তার তো কোনো মানে তার পরিস্থিতি কী হবে? তার একটা উজ্জ্বল নমুনা হলো কিন্তু আফগানিস্তান, তাই না? এই আফগানিস্তানকে এই পাকিস্তান কী করে ছেড়ে দিয়েছে এবার বুঝতে পারছেন, এবং এই আফগানিস্তানের লোকজন কিন্তু এটা বুঝতে পারছে, আর বুঝতে পারছে বলেই কিন্তু আফগানিস্তানের লোকজন কিন্তু পাকিস্তানের নাম শুনতে পারে না। তো বাংলাদেশের মুমিন মুসলমানরা, আপনারা কি নিজেদেরকে আফগানিস্তানের মুসলমানদের থেকে অনেক বেশি মুমিন মুসলমান ভাবেন নাকি? তো আফগানিস্তানের মানুষ কেন পাকিস্তানের বিরুদ্ধে এত ঘৃণা পোষণ করে, এটার একটু কারণ আপনাদের খুঁজে বের করা উচিত না? এই পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে থাকার কারণে এই আফগানিস্তানকে ছিবড়ে খুবড়ে ফেলছে এই পাকিস্তান এই কয়েক দশক ধরে, তাই না? আফগানিস্তানের লোকজন তো এখন বুঝতে পারছে যে ঘটনা কী, আসলে তাদের মূল শত্রু কারা, এবং ওই ধর্মীয় ভ্রাতৃত্ব বোধের বুলির সুযোগ নিয়ে পাকিস্তান যে এই আফগানিস্তানকে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, এটা তো আফগানিস্তানের লোকজন অবশেষে বুঝতে পারছে। বাট বাংলাদেশের মানুষ, আপনারা সুখী আছেন, আপনাদের ভূতে কিল আছে, সেই পাকিস্তানের সাথে আপনাদের ভয়ঙ্কর দোস্তি, তাই না? তো এখন সেই পাকিস্তানকে বলছে আরব আমিরাত, টাকা দেই, যা দিছিলাম এতদিন সব ফেরত দে, তোরা হলো মানে বেঈমান, তোরা হলো প্রতারক, ঠক, বাটপাট। সৌদি আরবে বলছে আমাদের টাকা ফেরত দে। এখন পাকিস্তান তো পড়ে গেছে মহাবাটে, একেবারে পুরা ফাটাবাসের চিপায়। দেখা যাক কীভাবে উদ্ধার হয়, কীভাবে উদ্ধার হয়। আবার ওদিকে গায়ে মানে না আপনি মোড়ল, কয়েকদিন আগে এই পাকিস্তান কী কাম করছে, কয়েকটা দেশে আহ্বান জানাইছিল, কারে কারে জানি, ওই যে তুরস্ক কারে জানি আহ্বান করছিল ওই যে ইরানের যুদ্ধ বন্ধ করার জন্য। তো গায়ে মানে না আপনি মোড়ল, ইরান বলছে এই সমস্ত প্রক্রিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যুদ্ধ করে ইরান আর ওই আমেরিকা, ইরান কিন্তু এদেরকে বলেও নাই যে তোমরা একটু আমাদের মধ্যে মধ্যস্থতা করে আমাদের যুদ্ধ বন্ধ করো, কিন্তু এরা একবারায় মধ্যস্থতা করতে গিয়ে মিটিং সেটিং করে মানে একটা ফাউল পজিশনে পড়ে গেছে। মানে কি একটা অবস্থা, লজ্জা শরম আত্মসম্মান বোধ ন্যূনতম থাকলে এই ধরনের কাজ কেউ করে? আরে ভাই, আপনারা দুজন মনে করেন যুদ্ধ মারামারি করতেছেন, তাই না? ধরেন আপনারা আমাকে বলেন না, তারপরে আমি গিয়ে আপনাদের থামানোর চেষ্টা করলাম, ধরেন আমি করলাম, তখন যদি আপনারা আমার সমঝোতা মেনে নেন যে হ্যাঁ লোকটা আসছে আমাদের থামানোর জন্য, তো ঠিক আছে, ভালো কথা, ওরে আমরা মেনে নিলাম, ভাই আপনি যা করেন আমরা মেনে নেব, এটা হলেও তো একটা কথা থাকে, তাই না? এখন আমেরিকা বা ইরান তো পাকিস্তানে কয় নাই যে তুই সব বেটা সমঝোতা কর, তো এ নিজ উদ্যোগে হাতে সমঝোতা করতে গেছে। কিন্তু সেক্ষেত্রে আমেরিকা অন্তত না হোক, ইরান তো বলতে পারতো যে ঠিক আছে ভাই, আসলেই তো সমস্যা, যুদ্ধ হচ্ছে, আমরা তো মারা যাচ্ছি, সমস্যা হচ্ছে, তুমি এটা করো। যদি মেনে নিত তাহলে তো কথা ছিল, তাই না? ইজ্জতমান থাকতো। ইরান সাপ বলে দিয়েছে আমরা তো ওদেরকে কিছু কই নেই, ওরা আগ বাড়ায় মাতবাড়ি করছে, বুঝছেন? এই হলো পাকিস্তান। আর এই পাকিস্তানের সাথে বাংলাদেশের মুমিন মুসলমানরা একেবারে আত্মার আত্মীয়তা অনুভব করে। অর্থাৎ ওই যে সুখে থাকলে তাদের ভূতে গিলা না, তারা এখন ভিখারি হতে চায়, তারা এখন বাংলাদেশের মানুষ এখন ভিখারি হতে যায়। ওকে ফাইন, বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আপনাদের ভিখারি হতে খুব বেশি টাইম লাগবে না, অন্তত এই কথা বলা যায়। দেখা যাক কতদিন আপনারা ভালোভাবে আর থাকতে পারেন, মনে হয় না খুব বেশি দিন পারবেন। অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশেও অর্থনৈতিক টালমাটাল, বুঝছেন? এমনিতেও মোহাম্মদ ইউনূস তো দেশকে একেবারে ছিবড়ে খুবড়ে ফেলে দিয়ে, মানে ওই কলা ছোবড়ার মতো বানিয়ে ফেলে দিয়ে চলে গেছে। এখন এই বিএনপি এরা কী করবে? এদের নেতাগোতারা কি মানে নাকি? এরা তো সারাক্ষণ আছে কোথায় কি মানে ধরা যায়, মারা যায়, মানে করা যায়, তাই না? সারাক্ষণ এই ধান্দায় আছে। কেউ কি দেশ গঠনের ব্যাপারে কোনো কারো মাথা ব্যথা আছে নাকি? না, আমার তো অন্তত মনে হয় না। ধন্যবাদ।